সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হতভম্ব, হতাশ। হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের সাইক্লোন। ওয়াকারুজ্জামানের সামনে তিনি স্বপ্নে এখন ফাঁসির রশি দেখেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। দেখেন, এই যে শেখ হাসিনার, তো দেখছেন খবরের শিরোনামটা হচ্ছে এই: হাসিনা সহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল ১২ দপ্তরে। এই মামলা কিন্তু যেন তেন মামলা না। এই মামলা তারেক রহমান সাহেব যে লন্ডনেই থেকে যাবেন, তিনি যে বাংলাদেশের নির্বাচন পর্যন্ত বাংলাদেশে যাবেন না, তার একটি দলিল বা তার একটি প্রমাণ আজ প্রকাশ পেয়েছে। তারেক রহমান সাহেব লিখেছেন, গতকালকে খুব বড় একটা ঘটনাই ঘটে গেল। দুটো মামলা হলো এবং এই মামলাতে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক অনেক সদস্যকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। সারা দিন একটা গুমট গুমট ভাব, রাজনৈতিক দলগুলো চুপচাপ। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হতভম্ব, হতাশ। হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের সাইক্লোন। ওয়াকারুজ্জামানের সামনে তিনি স্বপ্নে এখন ফাঁসির রশি দেখেন। দর্শক, সার্ভিং জেনারেল 11 জন 22 অক্টোবরের মধ্যে তাদেরকে ধরে নিয়ে যাবে। ওয়াকার বলেছেন, এই দৃশ্য আমি দেখতে চাই না, কিন্তু সেটা তাকে দেখতে হচ্ছে। শুধু তার সহযোগীদের বাঁচাতে ব্যর্থতা নয়, আমরা এই আলোচনার শুরুতে যে কথাটা আবারও বলতে চাই, গত 15 বছরে বঞ্চিত 3 বাহিনীর অফিসারদের, প্রমোশন বঞ্চিত অফিসারদের প্রমোশন দিয়ে তারপরে রিটায়ারমেন্টে পাঠাতে হবে, এবং যারা অলরেডি রিটায়ারমেন্টে গিয়েছে তাদের সুযোগ সুবিধা এখনো ওয়াকারের নির্দেশনা আটকে রাখা হচ্ছে। প্রফেসর ইউনূস সাইন করতে পারছে না, এটা ফিরিয়ে দিতে হবে, নইলে ওয়াকারের চেয়ার থাকবে না। ওয়াকারের সামনে এখন ফাঁসির রশি ঝুলছে। আপনি কি মনে করেন, এই যে গুম খুনের অভিযোগে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো, শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল, বেনজির, একদম সার্ভিং 11 জন অফিসার, ডিজিএফ এর সাবেক 5 মহাপরিচালক, এখন এরা কি ওয়াকারের নাম বলবে না? এই যে জুলাই আন্দোলনে রামপুর এলাকায় গুলি করেছে যে অফিসার, সে আছে এই অ্যারেস্ট ওয়ারেন্টের মধ্যে। তো জুলাই আন্দোলনে কারফিউর সময় রামপুর এলাকায় গুলি করেছে, মানুষ হত্যা করেছে যে অফিসার, সার্ভিং অফিসার, সে কি ওয়াকারের নির্দেশের বাইরে গুলি করেছে? গতকালকে খুব বড় একটা ঘটনাই ঘটে গেল। দুটো মামলা হলো এবং এই মামলাতে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক অনেক সদস্যকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। সারা দিন একটা গুমট গুমট ভাব, রাজনৈতিক দলগুলো চুপচাপ, অনেকেই চুপচাপ, কেউ কিছু বলতেছে না। আসলে বিষয়গুলো এত সেন্সিটিভ যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতেও অনেকে আনইজি ফিল করে। কারণ সেনাবাহিনী দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, শক্তিশালী প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা, তো যদি সামান্য কিছু লোকজন বলতেছে আসলে, বাট বেশিরভাগ লোকই কথা বলতে চায় না এসব বিষয়গুলো নিয়ে। এখন যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো যে এরকম হবে, এটার একটা ইঙ্গিত কিন্তু আগে থেকেই আমরা পেয়েছিলাম। আপনারা খেয়াল করবেন যে 2 দিন আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছিলেন যে এই সপ্তাহের মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটবে, 1 সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে। ইত্তেফাক পত্রিকায় তিনি এই কথা বলেছিলেন। তো তিনি বলেছিলেন যে বিচারে দেরি হচ্ছে কারণ এই বিভিন্ন মামলায় ফরমাল চার্জ দেওয়া হচ্ছে। তদন্ত হয়েছিল, তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একের পর এক ফরমাল চার্জ দাখিল হচ্ছে এবং বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে এবং জাতির কাছে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার যাতে এই বাংলাদেশে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় রয়েছে। আশা করি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে এবং ওবায়দুল কাদেরের মামলাও ম্যাচিউর স্টেজে আছে। যথাসময়ে তার ফলাফল আপনারা দেখতে পাবেন। প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে দায় মুক্তি দেওয়া হবে, কেউ পালিয়ে
অর্থাৎ চেষ্টা করবেন, এই সব দুরাশা করে লাভ নেই, ন্যায় বিচার আপন গতিতে চলবে। তো এই সপ্তাহের ভিতরেই অনেকগুলো ঘটনা ঘটবে, এটা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন। তো এরপরই আমরা দেখতে পেলাম যে আজকে দুটো মামলা হলো এবং এই দুটো মামলায় সেনাবাহিনীর অনেককে আসামি করা হয়েছে। আপনারা জানেন যে আহ, সেনাবাহিনীকে আসামি করা হয়েছে, এটা নিয়ে আসলে সেনাবাহিনীর ভিতরে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও একটু মনক্ষুণ্ণ যে আসলে জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যাপারটা হচ্ছে কি যে মনে করেন যে আপনার নিজের সন্তান, মনে করেন 5-6টা সন্তান, তার ভিতরে 3টা একটা বড় অপরাধ করে ফেলেছে। এখন আপনার তো সন্তান, আপনি না পারতেছেন সহ্য করতে, না পারতেছেন কিছু বলতে, আবার অপরাধ তো করে ফেলেছে। এই কারণে তিনি এখন কিংকর্তব্যবিমূঢ়, মানে তিনি যে কি করবেন তিনি বুঝতে পারতেছেন না। মানে তিনি তো সেনাবাহিনীর প্রধান, তাই না? তার একটু খারাপ লাগে, এটা স্বাভাবিক। বাট এটা ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত তিনি এই বিচারে বিঘ্ন না ঘটান। এখন প্রথম যেই আহ, ইয়েটা আর কি, প্রথম যেই মামলাটা, সেটা হচ্ছে বিজিবির রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আপনাদের খেয়াল আছে ওই যে সেনাবাহিনীর পোশাক পরা শুধু গুলি করতেছে, ওই যে চাইনিজ 7.62 রাইফেল দিয়ে গুলি করতেছে, সেখানে প্রায় অনেক লোক সেই দিন মারা গেছে। তো এটা নিয়েই প্রথম মামলাটা হয়েছে। এখানে লিখেছে যে গণঅভ্যুত্থানের সময় রাজধানী রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশন পক্ষ থেকে অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহমেদ। পরে ট্রাইব্যুনাল 1 অভিযোগটি আমলে নিয়ে আনুষ্ঠানিক আদেশ দেন। অন্যরা হচ্ছেন বিজিবির আরেক কর্মকর্তা রাফাত, মেজর মোহাম্মদ রাফাত বিন আলম নূর, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান। এই তো এই গেল একটা। এবং এবং দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক বেঞ্চ এই অভিযোগ দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। দেখেন, এই যে শেখ হাসিনার, তো দেখছেন খবরের শিরোনামটা হচ্ছে এই: হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল 12 দপ্তরে। এই মামলা কিন্তু যেন তেন মামলা না, এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না, এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার। তারা আসামি, তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন, আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, কেউ পলাতক, কেউ দেশের ভেতরে আছে। বাংলাদেশের ইতিহাসে এইভাবে গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের নজির নেই। ফলে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ওলট পালট হবার মতন একটা পরিস্থিতিও তৈরি হইতে পারে কিন্তু এই মামলার মধ্য দিয়ে। ফলে এইটা ওই আসাদুজ্জামান কামালের বিচার, ওবায়দুল কাদেরের বিচার, নানকের বিচার, এটা কিন্তু মনে করবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আবারও বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। কারণ গুমের সঙ্গে জড়িত কারা? ডিজিডিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, এমনকি বিজিবি, এই সমস্ত সংস্থাগুলোর প্রত্যেকেই তাদের ভেতরে ভেতরে বহু সেল ছিল, যেগুলি কোনোটার নাম, বিশেষ করে ডিজিএফআই যেগুলি ছিল সেগুলির নাম ছিল আয়নাঘর। সেই আয়নাঘরে কি হতো? বিচার হতো না, গুম করে সেখানে রাখা হতো বছরের পর বছর। যেমন ব্যারিস্টার আরমান 8 বছর কি 9 বছরের মাথায় এসে যখন কি সরকার পতন হলো, তখন তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়ে কি করেছে? ওই সমস্ত ঘরগুলো সব মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে স্বাভাবিক মানে ঘরে রূপান্তর করা হয়েছে, যাতে বুঝতে না পারা হয় যে এইগুলি আয়নাঘর হিসেবে ব্যবহার হতো। বুঝতে পারছেন? এটাই ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন। স্বৈরাচারী শাসকরা যা করে হাসিনা ঠিক তাই তাই করে। আর সেই ঘটনার বিচার হচ্ছে, যার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় প্রধান হচ্ছেন শেখ হাসিনার
যে বোন, ছোট বোন শেখ রেনার দেবর জেনারেল তারেক। দর্শক মনে রাখবেন, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা মামলা, যার কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে এটা বাহিনীর দায় না, যারা ঘটনার সাথে যুক্ত সেই ব্যক্তির দায়, এটা বাহিনীর দায় না। এটা বলার মধ্য দিয়ে বাহিনী যাতে রিয়াক্ট না করে জন্য আলাদা করা হচ্ছে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর 12 দপ্তরে পাঠানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, বুধবার বিকেলেই 2 মামলায় 30 আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি এবং 12টি দপ্তরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। 12টি দপ্তর হলো, খেয়াল করেন 12টি দপ্তর কোন কোন দপ্তর: চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ জেনারেল স্টাফ, অ্যাডজুটেন্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টার, ডিজিডিএফআই, ডিজিএনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার, আর্ম ফোর্সেস ডিভিশন, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট বাংলাদেশ সেনাবাহিনী, কমান্ড্যান্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল সিইও আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন। এর আগে বুধবার টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে যে আইসিতে গুমের ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিনে সকালে এই 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। মামলায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজি সহ, খেয়াল করেন ডিজিএফআই এর 5 জন সাবেক ডিজি সহ, বুঝছেন, ডিজিডিএফআই 5 জন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন, তবে ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন। তারেক রহমান সাহেব যে লন্ডনেই থেকে যাবেন, তিনি যে বাংলাদেশের নির্বাচন পর্যন্ত বাংলাদেশে যাবেন না, তার একটি দলিল বা তার একটি প্রমাণ আজ প্রকাশ পেয়েছে। তারেক রহমান সাহেব লিখেছেন, ওনার মা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আগামী নির্বাচনে তিনি ভূমিকা রাখবেন। আর অপরদিকে আজকেই আমরা দেখতে পেলাম মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে বেগম খালেদা জিয়া মাঠে নেমেছেন রাজনীতির অঙ্গনে। আগামী নির্বাচনকে সামনে রেখে ওনার নির্বাচনী প্রচারণা আজ থেকেই শুরু হয়েছে। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরুণ তরুণীরা অপেক্ষা করছে তারেক রহমান দেশে যাবে, ওনারা মিছিল মিটিং করে বাংলাদেশকে গরম করবে, কিন্তু সেই অপেক্ষার দিন হয়তোবা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আসবে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।